আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমাদের এখানে দেখেন শুরুতে যে আমরা টুলসটা আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে রেক্টেঙ্গেল। আপনি রেক্টেঙ্গেল টুলটা আপনি ফ্রি হ্যান্ডে যে কোনো শেপ ক্রিয়েট করার জন্য চারকোনা বক্সের মাধ্যমে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই। কি হলো? ওকে, দেখেন আমি এখানে রেক্টেঙ্গেল টুলটা চুজ করলাম। এরপর আপনি যদি চান যে আপনার এই রেক্টেঙ্গেল টুলের শেপ টুল দিয়ে আপনি শেপটাকে আপনি কি করবেন, স্কোয়ার সাইজ বানাবেন, সেক্ষেত্রে আপনাকে ওই যে আগের মতো করি শিফট চেপে ধরলে এটা মানে আপনার শেপটা হবে স্কোয়ার। আমি যদি টানি এটাকে দেখেন আমাদের শেপটা কিন্তু স্কোয়ার হচ্ছে। এটা কিসের মাধ্যমে? যদি আমরা রেক্টেঙ্গেল টুলে থাকা অবস্থায় শিফট চেপে ধরে ড্র্যাগ করে বড় ছোট করি তাহলে দেখেন আমাদের শেপটা স্কোয়ার হচ্ছে। আর আমরা প্রথম যেটা নিয়েছিলাম এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে, সেক্ষেত্রে হয়েছে কি আমরা যেভাবে টানছি সেভাবেই তৈরি হয়েছে। স্কোয়ারটা কোথা থেকে হয়েছে? এই যে জায়গা থেকে শুরু করছি সেই কর্নারটা থেকে শুরু করে আপনি যদি চান যে মধ্যবিন্দুকে কেন্দ্র করে আপনার শেপটা স্কোয়ার হোক, সেক্ষেত্রে আপনাকে অল্টার এবং শিফট দুইটাকে একসাথে চেপে ধরে আপনি যদি এভাবে মুভ করেন তাহলে দেখেন আমার মধ্যবিন্দুকে কেন্দ্র করে কিন্তু আমার শেপটা তৈরি হচ্ছে। হ্যাঁ, স্কোয়ার শেপ মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দুকে কেন্দ্র করে আমার শেপটা তৈরি হচ্ছে। তাহলে আমার একটা স্কোয়ার শেপ আমরা কিভাবে তৈরি করতে পারতেছি সেটা হচ্ছে মধ্যবিন্দুর মাধ্যমে। সরি, আপনি যদি কোনো নির্দিষ্ট সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে একটা শেপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে অল্টার প্রেস করে আর স্কোয়ার করার জন্য শিফট, তাহলে অল্টার শিফট দুইটা একসাথে প্রেস করে যখন আমরা শেপটাকে ক্রিয়েট করছি তখন আমাদেরকে মাস সেন্টারকে কেন্দ্র করে আমার শেপটা তৈরি করে দিচ্ছে। আমরা জানি যে ইলাস্ট্রেটরে আমাদেরকে প্রত্যেকটা শেপ নেওয়ার জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে না, অটোমেটিক্যালি লেয়ার তৈরি হবে। ওকে, তাহলে দেখেন আমরা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে শেপ ক্রিয়েট করতে পারছিলাম কোনটা, এই যে প্রথম যে টুলসটা রেক্টেঙ্গেল টুল এইখানটা থেকে। এখন আপনি রেক্টেঙ্গেল টুল তৈরি করার পরে ইলাস্ট্রেটরে আরো একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনি এই শেপটাকে খুব ইজিলি মডিফাইড করতে পারবেন। কিভাবে দেখেন, আমি যখন সিলেকশন টুলের মাধ্যমে আমার শেপটাকে সিলেক্ট করলাম আমাদের এই শেপের ভিতরে আমার এটা কি সিলেক্টও হয়ে গেছে, কিন্তু আমরা বলছিলাম কি এটা হচ্ছে সিলেক্ট এবং মুভ দুইটা কাজ করবে। দেখেন আমার শেপটা সিলেক্টেড, এই অবস্থায় দেখেন মাঝখানে মধ্যবিন্দু চার চার কর্নারে চারটা আমরা বিন্দু দেখতে পাচ্ছি, 1 2 3 4। আপনি চাইলে এই বিন্দুগুলোকে মডিফাই করে কি করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। আমি যখন কার্সারটা এই জায়গাটায় ধরছি দেখেন আমার কার্সারের পিছনে একটা রাউন্ড আইকন শো করতেছে, রাইট? এখন আমি যদি এই যে বিন্দুটার উপরে ধরে জাস্ট এরকম টানি তাহলে দেখেন আমি আমার শেপটা কি ছিল, রেক্টেঙ্গেল শেপ, শেপটাকে কিন্তু আমি পরিবর্তন করতে পারতেছি। আমরা বিভিন্ন ডিজাইনে দেখি যে এরকম অনেক শেপ ইউজ হয়। হ্যাঁ, আপনি এই পরিবর্তনটা আপনি এইখান থেকে করতে পারতেছেন খুব ইজিলি। আমার শেপটা কি ছিল, রেক্টেঙ্গেল। আবার যদি আপনার মনে হয় যে না আপনি এইটা একটু কম করবেন সেক্ষেত্রে আপনি জাস্ট এই বিন্দুটা ধরে যদি একটু চেঞ্জ করেন দেখেন আমার এটা কিন্তু কমে গেছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনি যতটুকু চান ততটুকুই আপনার সম্ভব হবে। কিভাবে? এই যে এই বিন্দুটাকে ধরে এটা কখন আসবে, এখন আসতেছে না, কখন আসবে যখন আপনি এই সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করবেন তখন। তারপরে এই যে এই বিন্দু ধরে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন খুব ইজিলি। তাহলে দেখেন আমরা যেটা ফটোশপে একটা শেপকে এভাবে রাউন্ড করা আমাদের জন্য অনেক কঠিন ছিল, সেটা আমরা কোথায় এসে করছিলাম, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল থেকে। কিন্তু আমি কি করতে পারতেছি ইলাস্ট্রেটরে, আমি যেটাকে নিয়েছি রেক্টেঙ্গেল নিয়েছি সেটাকে আমরা খুব সহজে রাউন্ডেড করতে পারতেছি। পাশাপাশি আপনার ফুল রাউন্ডেড না গেলে আমাদের যতটুকু প্রয়োজন সেই পরিবর্তনটা কিন্তু আমরা আনতে পারতেছি। হ্যাঁ, একবারে ফুল রাউন্ডেডও নিয়ে আসা সম্ভব। দেখেন পুরা পরিবর্তিত শেপটা। এরপরে দেখেন আপনি নির্দিষ্ট কোনো কর্নারকে এখন যদি আপনি মনে করেন যে আমি এই কর্নারটাকে আমি রাউন্ড করব, সেটা আসলে পসিবল কিনা। তাহলে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল কি করবে, আমরা যে বিন্দুটাকে সিলেক্ট করব সেই বিন্দুটাকেই
সিলেক্ট করবে। ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন অন্য বিন্দুগুলো কিন্তু সিলেক্টেড না। এখন সিলেক্টেড কোনটা? এইটা। এই অবস্থায় আমি যদি এই যে রাউন্ডের উপরে ধরে ক্লিক করি, তাহলে আমি একটা নির্দিষ্ট কর্নারকে কিন্তু মডিফাই করতে পারছি। তাহলে দেখেন এরকম আমাদের ক্রিয়েটিভ শেপ তৈরি করার ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ডিজাইন তৈরি করব, আমরা যখন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো যাব, তখন আমরা খুব সহজে এই ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। এখন দেখেন এটাকে আমরা টোটালি পরিবর্তন করে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারি। আবার আমি এই ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট সিলেকশন, এখানে এসে আমি এই বিন্দুতে এবার একটা ক্লিক করলাম। এখন যদি এখান থেকে এটাকে ধরে মুভ করি, দেখেন একটা লিপ তৈরি হয়ে গেছে আমাদের পাতা। যে আমার শেপটা কি ছিল? একটা চারকোনা বক্সের শেপ। একটা রেক্টেঙ্গেল ছিল, হ্যাঁ, রেক্টেঙ্গেল বড় হয়ে চলে হ্যাঁ, স্কয়ার। হ্যাঁ। এই রেক্টেঙ্গেলটাকে আমরা মডিফাই করতে করতে কোথায় নিয়ে আসতে পারি এবং সম্ভব সেটা। সবগুলোকে একটু ডিলিট করি আবার। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি এই শেপটাকে এখন চাচ্ছেন যে আপনার শেপের যে সাইজটা সেটাও আপনি জানতে চান, সেটা আপনি নির্দিষ্ট করে দিতে চান, ফিক্সড করে দিতে চান। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এই জায়গাটায় আমি সাইজ দিয়ে দেব। ধরেন আপনার একটা স্কোয়ার সাইজের একটা আপনি শেপ ক্রিয়েট করবেন, রেক্টেঙ্গেল। তাহলে আপনি সেটা দিয়ে দেন, ধরেন 500 পিক্সেল বাই 500 পিক্সেল। আমরা জানি স্কোয়ার হাইট উইথ সবই তো সমান হবে। এখান থেকে জাস্ট আপনি ওকে প্রেস করে দিবেন। আমার এখানে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি হলো, যেটা আমি জানলাম যে আমার এই রেক্টেঙ্গেল শেপের সাইজের পরিমাণটা কত? 500 পিক্সেল বাই 500 পিক্সেল। এখন আবার আমি যদি এই রেক্টেঙ্গেল টুলে যাই, আবার যদি লেফট বাটনে ক্লিক করি, দেখেন এখানে আমাদের একটা বিষয় আছে। এটা অনেক টুলসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। দেখেন এটা হচ্ছে লিঙ্ক। লিঙ্কটা কি? এখন লিঙ্ক করা আছে। আমি যদি এটাকে আনলিঙ্ক করে দেই, সরি, এখন এসে লিঙ্ক করা আছে। দেখেন আমি যখন উইথে লিখতেছি তখন আমার হাইটটা এটার সাথে করে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেম সাইজ করলে আসলে আমাদের এই টুল ভিত্তিক ক্লাসে অনেক সময় হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো অ্যাডভান্স লেভেলের থিওরির ক্ষেত্রে আসলে মেনটেন করতে হয় অনেক কিছু, তখন আসলে প্রয়োজন হয়। তাইলে আমরা একটা রেক্টেঙ্গেল শেপকে কনভার্ট করতে পারতেছি কিসের মাধ্যমে? আমাদের এই মুভ টুলের মাধ্যমে। দেখেন এই সব সময় এটা থাকবে। এটা গেল, তাহলে আমাদের রেক্টেঙ্গেল টুল। এই টুলের সাথে আমরা আগেও পরিচিত ছিলাম সফট ফটোশপে, এখনো আমরা পরিচিত হইলাম, কিন্তু আমরা আরো ডিফারেন্ট কিছু অ্যাডভান্টেজ পাইলাম। এরপরে দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল। আসলে ইলাস্ট্রেটর আমি মনে করি আসলে এটার কোনো প্রয়োজনই নাই, তবে কিছু বাধ্যবাধকতা আছে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিলাম। এই অবস্থায় যদি আমি এই শেপটি ক্রিয়েট করি, আমার এই কর্নারটা কি রাউন্ডেড, যেটা আমরা ফটোশপে পাইছিলাম, তাই না? জি ভাই। এটা তো আমরা ফটোশপেও পাইছিলাম। সেখানে কি ছিল আমাদের? এটা এই যে ইসে বলে রেডিয়াস, রেডিয়াসের মাধ্যমে আমাদের এটা কন্ট্রোল হইতো। দেখেন এটা এখানেও আছে, এই যে এই পিক্সেল যেটা আছে, এটা যদি আমরা কমাই, ধরেন বাড়াই, সরি 100, দেখেন আমরা ফটোশপে কি করতাম? আগে রেডিয়াসটা তৈরি করে তারপরে আমরা শেপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম, কিন্তু আপনার এখানে সুযোগ আছে পরবর্তীতে অ্যাপ্লাই করার। দেখেন আগে ছিল 60, আমরা যদি কন্ট্রোল জেটে যাই, মানে ব্যাকে, দেখেন না, আগে ছিল 60, তখন হচ্ছে এটা। আর এখন যদি আমি কন্ট্রোল শিফট জেড প্রেস করি, মানে যেটা পরিবর্তন করছি সেটা, দেখেন 100। তাহলে এভাবে আপনি চোখের অনুমান ভিত্তিক না, আপনি পরিবর্তন করে দেখবেন যে না, আপনি চাচ্ছেন আরো একটু রাউন্ড হোক। আমি ধরেন এখানে 200 দিলাম, দেখেন এটা আরো অনেক বেশি কার্ভ হয়েছে, কারণ কি আমার এই যে রেডিয়াসের পরিমাণটা অনেক বেশি আমরা বাড়াইছি, তাই তো? এখন এটার কাছে কিছু পরিবর্তন আছে। এখন মনে হয়েছে যে আপনার এটার হাইটটা কম আছে, আপনি হাইটটা বাড়াইতেছেন। তাহলে দেখেন আমি যখন হাইটটা বাড়াচ্ছি আমার রেডিয়াসটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, আমি একটু পার্থক্যটা আরো ভালোভাবে বুঝাই।
সেটা হচ্ছে এখানে রাখি। দেখেন আমি যখন এটার হাইটটা বাড়াবো, দেখেন আমার রেডিয়াসটা কমে যাচ্ছে। রেডিয়াস কমে গেছে না, এখন আপনি রেডিয়াস বাড়াইতে পারবেন না, নতুন করে আবার আপনাকে রেডিয়াস দিয়ে দিতে হবে। তাহলে আপনি এখন 300 ধরেন রেডিয়াস দিলেন, দেখেন এটা রেডিয়াস বাড়তেছে। এটা একবারে রাউন্ড পর্যন্ত পরিবর্তন করা সম্ভব। এর থেকে তো আরো সহজ আছে, যেটা আমরা এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি, অত কাহিনীর থেকে আমরা এই যে বিন্দু টানলেই কিন্তু আমরা পুরো এটাকে দেখেন পুরো রাউন্ড করে ফেললাম শেপটাকে। তো আসলে ইলাস্ট্রেটরে কাজ করা অনেক বেশি সহজ। আমি আগেও বলছি, হয়তো আপনাদের শুরুতে একটু বুঝতে সমস্যা হইতে পারে, কারণ একটা ধরবেন আর একটা মুভ করবে, এই জন্য আসলে এই যে মুভ টুল টুল এগুলো একটু ভালোভাবে বুঝলে তখন আসলে তেমন একটা কঠিন লাগবে না। হ্যাঁ, এখন দেখেন আহ, যে জিনিসটা আমরা এত সহজে পারতেছি, এই জিনিসটা তো আমরা ফটোশপে এত সহজে পারতাম না। সেই জিনিসগুলো আমরা কতটা সহজে পারতেছি। পাশাপাশি হচ্ছে আপনি এই লেয়ারে যাওয়া, আবার এখানে আসা, আবার এই টুলে যাওয়া, ওই টুলে যাওয়া, অথচ আমরা কিন্তু দেখেন এক টুল থেকে আমরা সবকিছু পরিবর্তন করে। এখন আপনার মনে হয়েছে যে না, আপনি যেটা করছেন সেটা দরকার নেই, তাহলে আপনি আবার ওই ব্যাকে যাইতে পারবেন। এই যে এই বিন্দুকে ধরেই আপনি জাস্ট টানেন, এই যে দেখেন এই বিন্দুটাকে ধরে আপনি মুভ করে আনে, দেখেন এই যে শেপের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বুঝছেন, এই শেপের পরিবর্তন হয়ে এই শেপে চলে আসলো। তো এটাই ছিল বিষয় আমাদের এখানকার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের ক্ষেত্রে। আমরা জানি সাবমেনু বারের পরিবর্তনটা আমাদের শেপের কার্যক্রমের উপরে নির্ভর করে। আমরা যখন একটা টুল থেকে আরেকটা টুলে যাই তখন আমরা ডিফারেন্ট কিছু পাই। এখানে দেখেন আরো কিছু অপশন আছে। হ্যাঁ, আপনি আপনার শেপটাকে যদি পরিবর্তন আনতে চান, দেখেন আমরা এটা কি কি সাইন কেউ বলতে পারবেন? যদি কেউ ওয়েব ডিজাইনার থেকে থাকেন বা ইন্টারন্যাশনাল লেনদেনের সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই পারবেন। এটা কিসের সাইন? এটা আমরা মানে বাংলাদেশি হিসাবে একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে এটা একটা ইন্টেরিয়ার, জানালা অথবা দরজার কিন্তু একটা মানে নকশা বলতে পারেন। এরকম কিন্তু একটা ডিজাইন আছে। জি ভাই আছে। আচ্ছা, এটা মূলত ডলার সাইন আর কি। হ্যাঁ, এটার এখানে শুধু একটা ওই যে ডলারের সাইন বই, সেটা ডলার সাইন হিসাবে ইউজ হতে পারে। দেখেন এখানে আমার হাতে আরো কিছু অপশন আছে। অপশনটা কি? আমি প্রথম যেটা নেব এটা হচ্ছে কি রাউন্ড। এরপরে পরেরটায় আসি, এখানে দেখেন এসে আমরা আরো একটু ডিফারেন্ট পাচ্ছি। কোনটা? এটা আপনার শেপের উপরে ডিপেন্ড করে আপনার এটা শেপটি ক্রিয়েট হবে। এটার আমরা আর একটা কপি নেই। এই কপি থেকে আমি যদি এখানে গিয়ে আবার এটাকে প্রেস করি, দেখেন এখানে আমি আরো ভিন্ন কিছু পাচ্ছি। এখন যদি এটাকে আপনি আবার একটু গোল করেন, সরি, এটাকে যদি আপনি এভাবে এদিকে নিয়ে আসেন, দেখেন টোটাল শেপটি কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ডিফারেন্ট হয়ে যাচ্ছে না? এখন যদি আমি এটাকে বের করি এভাবে, দেখেন যত বের করবো কমাবো ই করবো তত আমরা ডিফারেন্ট পাচ্ছি। সেম ভাবে এটাকে যদি আমরা কাজ করি, দেখেন এটাকে যদি আমরা এভাবে কমাই, এটা কোনটা? এইটা। এটা যখন অনেক বেশি কমাবো তখন হুবহু আমাদের এই বাম পাশের এইটা হচ্ছে। কিন্তু আমরা এটাকে ভিতরের দিকে টেনেও কিন্তু আরো পরিবর্তন আনতে পারতেছি। সেই পরিবর্তনটা কত দূর পর্যন্ত? এই পর্যন্ত। এটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে, আপনি তৈরি করবেন যে আপনার কি প্রয়োজন সেটার উপরে, তাই না? এই পরিবর্তনটা আমরা নিয়ে আসলাম। Okay, অল্প করেও রাখতে পারি, এটাকে আমরা অনেক বেশি করেও রাখতে পারি। বেশি, ঠিক আছে। আমরা এগুলোকে সব ডিলিট করে দেই, ডিলিট, ডিলিট। ওকে। ইলিপস, গোলাকারের শেপ যেটা, এটার নাম ইলিপস, এটা তো আমরা ভালো করেই জানি, কারণ এগুলোর সাথে আমরা আগেও পরিচিত। কিন্তু আমরা এটাকে ডিফারেন্ট ভাবে তৈরি করতে পারতেছি, সেটা তো বলছিলামই। দেখেন আমরা এখানে ইলিপস নিছি, আমরা এটার সাথে যদি এখন এখন এটা কি গোল শেপ, এই গোল শেপটাকে আমরা তেমন একটা পরিবর্তন আনতে পারবো না। হ্যাঁ, আমরা যদি এটাকে
ডিরেক্ট সিলেকশন টুলে যাই। এই টুলে যাওয়ার পরে আমরা এটাকে আবার একটু হালকা পরিবর্তন আনতে পারতেছি। দেখেন এটাকে আমি আরো একটু টানতে পারবো। এটা কি হইলো, মানে লেবুর মতো করে এই জায়গাটা যদি একটা বোটা দেন বা এই জায়গায় একটু দেন, একটু হালকা পরিবর্তন আসছে এই জায়গাটায়। হ্যাঁ, এর বাইরে আমরা আসলে যদি আরো পরিবর্তন আনতে চাই, সেটা আমরা ওই দিন দেখছিলাম। আমরা যদি ডিরেক্ট সিলেকশনে যাই, এখন ধরেন এই যে কোনো একটা পয়েন্টকে আপনি সিলেক্ট করলেন, এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে যদি আমরা একটু মোড়াই, আমরা অনেক অ্যাড বিজ্ঞাপনে দেখি, হ্যাঁ, যে এরকম শেপের ভিতরে একটা মানুষের ছবি ক্লিপিং করা থাকে। দেখেন আমরা রাউন্ড শেপটাকে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসতে পারতেছি। এখান থেকে আমরা যদি এটাকে একটু পরিবর্তন করি, পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু। শেপ কি ছিল আমার? আম হয়ে গেছে। আম হয়ে গেল না? এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আমি আস্তে আস্তে অ্যাসাইনমেন্টের দিকে যাই আর কি। হ্যাঁ, এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আমি আবার একটা ইলিপস নিলাম। আপনি যেটা করবেন অ্যাসাইনমেন্ট করার সময়, সেটা হচ্ছে ওই রিয়েল ছবিটা নিয়ে আসবেন। তা নাহলে তো আসলে ধারণা করা যাবে না যে কি হইতেছে না হইতেছে। এখন যদি আমি এটাকে টাইম না একটু লম্বা বানাইতে চাই, তাহলেও তো হয়। এটাকে টেনে আরো একটু লম্বা বানাই। আচ্ছা, আমরা এই জায়গাটায় আসি। এখন দেখেন ক্রিয়েটিভিটি যত আছে, আপনি টুলস ব্যবহার করি, ইসের অভাব নাই। ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে, বাংলাদেশে অনেক মানুষই পরিচয় দেয় আমি গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনার, কিন্তু আসলে এই ইসের সফটওয়্যারের ভিতরে এত কিছু আছে যেগুলোকে আপনি অনেকগুলো টুলসের সমন্বয়ে আপনার ক্রিয়েটিভিটিটা অ্যাপ্লাই করতে হবে। গ্রাফিক ডিজাইনার কিন্তু ধরন আছে। যেমন আপনি টুলস জানেন, টুলস থেকে অল্প কিছু কাজ জানেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার। কিন্তু আপনি টুলস জানেন, টুলস জানার পাশাপাশি অনেকগুলা টুলসের সমন্বয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার সেন্সটাকে ডেভেলপ করে, আপনার সেন্সটাকে ব্যবহার করে এমন কিছু তৈরি করতে পারেন যেটা অন্য কেউ পারে না। সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনার। তো আপনি, আপনার টার্গেটটা থাকবে ক্রিয়েটিভ ডিজাইনার হওয়ার, টুলস ব্যবহারকারী ডিজাইনার না। টুলস ব্যবহারকারী ডিজাইনারদের কি একসময় হয়ে যাবে, মানে কি, এদের চাহিদা থাকবে না বললেই চলবে। কারণ কি, আপনার প্রাথমিকভাবে যে টুলস গুলো ইউজ করে যে ডিজাইন গুলো করা যায়, সেগুলো অনেক সফটওয়্যার করে ফেলবে একটা সময় গিয়ে। কিন্তু আপনি ক্রিয়েটিভ ডিজাইন কখনোই কোনো সফটওয়্যার করে দিতে পারবে না। এটা কি পারবে? সম্ভব? সম্ভব না। সো আপনাকে ক্রিয়েটিভ জায়গাটার প্রতি ফোকাস দিতে হবে, এটাকে আপনি ইউজ করতে হবে। দেখেন আমি শেপ নিয়েছি রাউন্ড শেপ, এটার সাথে আমি ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে, এখন যদি আমি এখানে ক্লিক করে আমার মতো করে আমি করি, তাহলে আমি ভিন্ন অনেক কিছুই নিয়ে আসতে পারবো, তাই না? এক শেপ কোথা থেকে কোথায় চলে যাবে। আপনি এই যে পয়েন্ট গুলো ধরে আপনি চেঞ্জ আনতে পারবেন। আপনার মনে হচ্ছে যে যে দিকই বাড়ানো কমানো দরকার, আপনি আপনার মতো করে পরিবর্তন করবেন। শেপ কি ছিল? রাউন্ড। শুধু তার সাথে আমরা কি ব্যবহার করছি? ডিরেক্ট সিলেকশন। এখন আমি যদি সাপোজ ধরেন আমি এটা কি সরাইলাম, আপনারা যখন নেক্সট ডিজাইন করবেন, যে আসলে ডিজাইন করতে গিয়ে শেপের আইডিয়া পাই না, আমার ডিজাইনের সাথে যদি আরেকজনের ডিজাইনের কপি হয়ে যায়, দেখেন তো এই এই অংশটুকু কাটা, এই যে এই আর্টবোর্ডের বাহিরের অংশটুকু সব কাটা, আপনার এই জায়গাটায় কি সুন্দর একটা শেপ চলে আসছে, যেটা আপনি পেন টুল বা অন্য টুল দিয়ে তৈরি করতে গেলে এতটা স্মুথ আসতো না। কিন্তু সেই জিনিসটা আপনি কতটা সহজে পাইছেন। আপনি এটাকে এই অংশটা এই জায়গাটায় ইউজ করেন, দেখেন এখানে এসে কি পাচ্ছেন, কত সুন্দর একটা রাউন্ড শেপ পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এই জায়গাগুলোতে নিয়ে আমরা আসলে পরবর্তীতে কাজ করব, আপনি কিভাবে ক্রিয়েটিভ শেপ ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, সেই জায়গাটায়
আমি এটাকে ডিলিট দিলাম। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে আমাদের ইলিপস টুলকে আমরা কতটা পরিবর্তন করতে পারি। এর বাইরে ধরেন আরো নানান বিষয় আছে। হ্যাঁ, আমি এই যে ডিরেক্ট সিলেকশন থেকে যদি এখন এখানে একটা ক্লিক করে জাস্ট ইটা করি, কি বলে ব্যাক স্পেস মানে ডিলেটটাকে প্রেস করি, তাহলে দেখেন আমার কি হয়েছে, অর্ধেক নাই, অর্ধেক চলে গেছে। আমি খুব সহজে একটা অর্ধেক তৈরি করতে পারলাম, এটা রাউন্ড অর্ধেক শেপ ক্রিয়েট করতে পারলাম। পরিবর্তন যাই আনতে চান না কেন সেটা সবই সম্ভব। কিন্তু এখন হয়ে যাবে, কেন হয়ে যাবে? কারণ আপনি এটাকে করেন, কি বলে নন স্টিক ইগুলো যেগুলো আছে, ওভেন টোভেন এই টাইপের কিছু একটা। এখন ওভেন তো আর আমি দেখাইতে আসি নাই, আমি চাচ্ছিলাম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার শেপ শেপ ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক আইডিয়া পাবো না, সেই জায়গা থেকে আসলে আমরা এইগুলো যদি এতটা সমন্বয় ঘটাইতে পারি তাহলে দেখবেন যে আমরা খুব সুন্দর সুন্দর শেপ ক্রিয়েশন করতে পারবো। হ্যাঁ, যদি ধরেন আমি এটাকে এখান থেকে ধরে এখন আমি এই অংশটা একটু টেনে বড় করি, এই অংশটা কাটা যাবে। এটা কিভাবে যাবে? এটা আসলে খুব সহজে যাবে, এটা আমি গেলাম না কারণ এটা অন্য টুলস এর ব্যবহার। হ্যাঁ, সেই টুলসটা দিয়ে আমরা খুব সহজে আর্টবোর্ডের বাইরের অংশটা কেটে ফেলতে পারবো। আপাতত দেখেন আমার এইটা ধরেন একটা বিজনেস কার্ড ডিজাইন, এখানে আপনার কি সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। কিভাবে হলো? আমি এই যে ছোট্ট একটা শেপ থেকে আমি এটাকে টেনে বড় করে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করতে পারবো। এগুলাই থাকবে মূলত আমাদের শেপ টুল থেকে আসলে বিষয়। আমরা আসলে একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি, ওই দিকটা না থাকি কারণ আমরা আপাতত টুলসটা বুঝি। এরপরে দেখেন পলিগনাল টুল। পলিগনাল টুলে আইসা আমরা পলিগন মানে জানি কি সিক্সটা কর্নারের, সরি দেখেন আমি শিফট প্রেস করে আমি এখানে একটা শেপ নিলাম পলিগন। পলিগনের আসলে ডিফল্ট ভাবে 6টা দিক থাকে বা বাহু থাকে। যদি ধরেন দেখেন 1 2 3 4 5 এই 6, এই 6টা ইসের মাধ্যমে পলিগনটা হয়ে থাকে। এটাকে আপনি যে সাধারণত প্রফেশনালি এইভাবে ইউজ করা হয়। সরি, দেখেন আমি এটাকে ঘুরাই ফেলবো একবারে টোটালি, তাহলে আপনি যেটা করবেন শিফট প্রেস করে আপনি যদি ঘুরান তাহলে দেখেন একদম স্মুথলি পুরোটা ঘুরে গেছে। শিফট যেটা করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর করে চেঞ্জ হয়, কিন্তু শিফট যদি আপনি প্রেস করে ধরে রাখেন সেটা ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, আপনি যদি শিফটটা প্রেস করে ধরেন দেখেন এটা আমি যদি এই কর্নারটা থেকে এখানে মুভ করি, সরি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে চেঞ্জ হয়। এটা আপনি চাইলেই আপনার হাতের মধ্যে করে জোর করে করতে পারবেন না শিফট চেপে ধরা অবস্থায়। হ্যাঁ, আচ্ছা এটা হলো পলিগন টুল, যেটা 6টাই আছে আমরা দেখতে পাচ্ছি। আপনি এটাকে খুব সহজে পরিবর্তন করতে পারবেন। আমি পলিগন টুলে যাই, আবার পলিগনে আসলাম, এই অবস্থায় আমি এটা নিলাম, জাস্ট ধরে রাখলাম মাউসের লেফট বাটনটাকে ধরে রাখলাম। এই অবস্থায় যদি আমি অ্যারো উপরের অংশটায় ক্লিক করি তাহলে দেখেন আমার এগুলো বাড়তেছে, একটা করে বাড়তেছে। আমি যদি এখন একাধিকবার দিই এটা হচ্ছে অ্যারো আপ, দেখেন এটা পুরো রাউন্ড হয়ে গেছে। এখন যদি আমি এটা চাই কমাবো তাহলে সেটা কমাই ফেলতে পারবো। পলিগন থেকে দেখেন 4 কোণা, 4 কোণা থেকে 3 কর্নার পর্যন্ত আসবে সর্বনিম্ন। আপনি যদি অ্যারোর আপটাকে ক্লিক করেন তাহলে এটা বাড়বে, আর আপনি যদি অ্যারোর ডাউনটাকে ইউজ করেন তাহলে হচ্ছে এটা কমবে। তাহলে দেখেন পলিগনের একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটাকে আপনি আরো পরিবর্তন করতে পারবেন কিসের মাধ্যমে? দেখেন এই যে আমি যখন ডিরেক্ট সিলেকশন টুলে আসছি এই অবস্থায় দেখেন আমার সেই যে ওই বিন্দুটা যেটা দ্বারা আমরা শেপকে কনভার্ট করতে পারতাম পরিবর্তন, আপনি এটাকে একটু হালকা রাউন্ড করে দেন, দেখেন আরো শেপটা ডিফারেন্স ঘটছে। আমি আবার পলিগনে যাই, হ্যাঁ, এভাবে আপনি পলিগনের মাধ্যমে আপনি আপনার শেপের ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবেন। দেখেন এটা একটা পলিগন টু শেপ, এই পলিগনটাকে আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন আসতেছি আমরা এই যে এটাকে রাউন্ড করার সুযোগ পাচ্ছি। এটাকে যদি আমি রাউন্ড করি
তাহলে দেখেন এটা একটু ভিন্ন লুকের হয়ে যাচ্ছে। আপনি এই পরিবর্তনটা নিয়ে আসতে পারতেছেন। আর পাশাপাশি বাড়ানো কমানোর ক্ষেত্রে আপনি এই পলিগনের সাথে যদি আপনি অ্যারো চিহ্ন আপটাকে প্রেস করেন তাহলে হচ্ছে কি এটা বাড়বে, আর ডাউনটাকে ইউজ করলে কি হবে, কমবে। দেখেন কমছে, আপে বাড়বে। তাহলে আপ ডাউনের মাধ্যমে আপনি বাড়াতে কমাতে পারবেন। পলিগন টুলে থাকা অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, আমার এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এখানটায় দেখেন স্লাইডস 8। স্লাইডস 8 বলতে আমরা কি বুঝি, দেখেন আমি স্লাইডস 8 থাকা অবস্থায় যদি এটাকে আমি অন করি, এই যে আমাদের এই কর্নারটা, এই যে স্লাইড, এইটাকে স্লাইড বলা হয়েছে যে 1 2 3 4 5 6 7 8, এই কর্নারটাকে ধরেই স্লাইড বলা হয়েছে। তাহলে আপনি চাইলে এভাবে লেফট বাটন ক্লিক করে আপনার পলিগনটা আপনি স্লাইডটাকে সেট করতে পারেন। ঠিক আছে, এরপরে দেখেন আমরা ইসের মাধ্যমে ফটোশপে আমরা স্টারটা পাইতাম না, সেটা পলিগন থেকে তৈরি করতাম। আমাদের এখানে সরাসরি স্টারটা আছে। আমাদের স্টার শেপ প্রয়োজন পড়বে ডিজাইনের ক্ষেত্রে অনেক। দেখেন আমি স্টার শেপটা, আমি এটাকে ঘোরাচ্ছি কিন্তু ইসে মানে লেফট বাটন ক্লিক করে মাউসের, এখানে এটা আমি রাখলাম। আপনি এভাবে তৈরি করতে পারবো আমরা আমাদের স্টার শেপটাকে। দেখেন স্টার নিলাম, এই অবস্থায় আপনি স্টারটাকে পরিবর্তনও আনতে পারবেন। কিভাবে, আবার ওই যে সেম, আমি যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এই অবস্থা থেকে আপনি যদি চান যে এটাকে একটা পরিবর্তন আনবেন, দেখেন আমরা স্টার শেপটাকে কি পরিবর্তন করে ফেলছি। আপনার কাছে যদি মনে হয় যে না এটা বেশি হয়ে গেছে, তাহলে আপনি এটাকে কমাই দিতে পারেন। দেখেন হালকা একটু রাউন্ড দিবেন, দেন রাউন্ড। আপনি এটাকে আরো বেশি পরিবর্তন করতে চান, এদিকে আনেন, ডিরেক্ট সিলেকশন টুলে যান, সেখান থেকে এটাকে ধরেন পরিবর্তন। দেখেন আমরা এভাবে স্টার শেপটা পাইলাম। স্টার থেকে আমাদের স্টারেও আরো অনেক কাজ আছে, যেমন দেখেন আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখি, হয়তো আপনাদের ডিজাইন রিসার্চ তো আসলে এরকম নাই, তারপর আমরা দেখি। দেখেন স্টার টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ধরে রাখি লেফট বাটন মাউসের, এই অবস্থায় যদি আমি অ্যারোর আপটাকে প্রেস করি, তাহলে আমার ওই যে স্টারের কর্নারটা বাড়তেছে, ঠিক আগের পলিগনের মতো করেই পরিমাণটা বাড়তেছে। আপনি যত খুশি তত এভাবে বাড়াতে পারবেন। দেখেন আমরা এটা কত বেশি নিচ্ছি, স্টার থেকে দেখেন কি একটা শেপে পরিণত হয়ে গেছে আমার। দেখা যাচ্ছে, আমি মনে হয় একটু কালারটা চেঞ্জ করলে এটা ভালো হয়। দেখেন সানের মতো হয়ে গেছে। তাহলে আমি আবার স্টারে গেলাম, বাম বাটন ক্লিক করে মাউসের এই অবস্থায় যদি আমি ডাউন দেই, তাহলে আমার স্টার এইটের পরিমাণটা অনেক কমবে। আবার কমিয়ে নিয়ে আসি আমি, দেখেন এটা একটু কমাই দিলাম। তাহলে আপনি দেখেন এক স্টার থেকে আপনার দ্বারা কত ধরনের শেপ ক্রিয়েশন করা সম্ভব হবে। ঠিক আছে, আবার যদি আমি স্টারে যাই, অ্যারোর ডাউন নিচেরটাকে প্রেস করে আমি এটাকে কমাই, কমিয়ে ফেললাম। এভাবে আপনি স্টার যখন প্রয়োজন হইবে স্টার বানাবেন, স্টারের বাইরে আপনার যা প্রয়োজন হইবে আপনি সেটা বানাবেন। এখন আপনি এটাকে সিলেক্ট করে ধরে, এখন আমি আমার এই কি বলে ডিরেক্ট সিলেকশনে যাই, এখান থেকে দেখেন আমার এটাকে যদি আমি একটু রাউন্ড করি, একটু বাড়াই। পেপসির কথা মনে আছে?
তাহলে আমরা খুব সহজে এভাবে পরিবর্তন আনতে পারতেছি। দেখেন, প্রথম হইলো আমি এইটাকে ডাউন করলাম, এরপর হয়েছে এই পরের বিন্দুতে যেটা ছিল এইটা থেকে এটা করতে পারলাম। এখানে দেখেন, এখানে আপনার আরো সুযোগ আছে, সেটা হচ্ছে যে এইটার উপরে একটার উপরে যদি আর একটা কপি থাকতো, হ্যাঁ, একটু ভিন্নতা আনা যাইতো। তাইলে আমি এটাকে অল্টার প্রেস করে ড্র্যাগ করে কপি করলাম, কপি করে এনে আমি আবার এটার উপরে বসালাম। এখন দেখেন আমি আবার ডিরেক্ট সিলেকশনে গেলাম, এখান থেকে এটাকে কমাইয়ে ফেলি, সরি একটু বাড়াই, এটাকে হালকা একটু ঘুরাই নেই। ভিন্নতা কিছু পাইছি আমরা, তাই না? এখন এই ভিন্নতা, ক্রিয়েটিভিটি, এটা তো আসলে আমাদের পরের বিষয় আরো। হ্যাঁ, আমি আসলে এখানেই থাকা অবস্থায় কিছুটা আপনাদেরকে শেয়ার করতেছি। আচ্ছা, এরপরে আবার যদি আমরা স্টারে গিয়ে লেফট বাটন ক্লিক করি, সরি লেফটে ক্লিক করি, লেফটে, এখান থেকে দেখেন আমাদের রেডিয়াস রেডিয়াস সহকারে অনেক কিছু আছে, পয়েন্টস কয়টা দেবো সেই বিষয়টা আছে। ধরেন আমরা রেডিয়াসের জায়গাটা এটা ফিক্সড করি, এটা হচ্ছে 3, এটাকে দিলাম ধরেন 8 পয়েন্টসের ক্ষেত্রে আপনি যেভাবে দিবেন, যাই দিবেন তাই তো হবে, তাই না? আমি এখানে এই অ্যারোতে ধরে আমি বাড়াইতে কমাতে পারতেছি, অথবা আমি এখানে লিখে দিতে পারতেছি সরাসরি 20, ওকে প্রেস করি, এটাকে আমরা একটু বড় করি, এখানে বড় করার সাথে এটা পরিবর্তন চলে আসছে। তাহলে এই গেল আমাদের এখানে টুলস এর বিষয়টা। এরপরে আমরা আসলে টুলস থেকে যে জায়গাটা যাব, শেপ, শেপের বিষয়টা, শেপ থেকে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে যে আমাদের সিরিয়ালি টুলসে যাব আমরা এখন এখান থেকে। দেখেন, আমরা ফটোশপে ল্যাসো টুল নামে একটা টুল পাইছিলাম। ল্যাসো টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে বিভিন্ন জিনিসকে সিলেক্ট করার জন্য ব্যবহার করছিলাম, মানে সিলেকশন তৈরি করা, এই করার ক্ষেত্রে। তো সেম ভাবে ইলাস্ট্রেটরের ল্যাসো টুল নামে একটা টুল আছে, কিন্তু ল্যাসো টুলে তো আমরা তো আসলে সাধারণত ফটো নিয়ে কোনো কাজ করবো না, কোনো কিছু রিমুভ করার জন্য তো কাজ করবো না। এই ল্যাসো টুলটা দ্বারা আপনি কোনো কিছু সিলেক্ট করার ক্ষেত্রে খুব সহজেই ইউজ করতে পারবেন। যেমন ধরেন, এখানে আমার ইয়েলো যেটা আছে, এটাকে থাকা অবস্থায় আমি যদি ল্যাসো টুল দিয়া ধরেন আমি এই মাথায় এসে এই ইয়েলোটাকে সিলেক্ট করব, সরি এটা এত দূরেও কাজ করবে না। দেখেন, এটাকে সিলেক্ট করি, ল্যাসো টুল, ল্যাসো টুলে থাকা অবস্থায় দেখেন আপনি চাচ্ছেন এখন এখান থেকে এটা সিলেক্ট করবেন, এখান থেকে এইটা, এখান থেকে ধরেন এইটা, এখান থেকে এইটা, এভাবে করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা এক টানে করতে হবে আপনার, হ্যাঁ, তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে ছেড়ে দেবে। সাপোজ ধরেন আমি প্রথম এটা থেকে এটা সিলেক্ট করলাম, এখন আমার দরকার হচ্ছে এইটা, যদি এখন আবার টান দেন তাহলে ওই পিছনেরটা ছেড়ে দিবে। এটার জন্য যেটা করতে হবে, ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সরি এটাকে আমি সিলেক্ট করে নিই, এখান থেকে আমি ল্যাথস টুল দিয়ে এখান থেকে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট, এই অবস্থায় আপনি যদি শিফট প্রেস করে পরেরটা আসেন তাহলে দেখেন আগেরটাও থাকতেছে। শিফট কিবোর্ডে শিফট প্রেস করে আপনি যখন পরেরটা করবেন, তারপর পরেরটা হচ্ছে, এটা করবেন, এটা হচ্ছে। এভাবে আমাদের আসলে অনেক কাজের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন টাইপের অনেক থাকতে পারে, কারণ আমরা যেহেতু রাস্টার বেস কাজ, সরি ভেক্টর বেস কাজ করব, তখন আমাদের আসলে একটা ডকুমেন্টের ভিতরেই নির্দিষ্ট কিছু অংশকে সিলেক্ট করার প্রয়োজন হইতে পারে। তখন কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে সিলেক্ট করতে পারবো না। আমার দ্বারা কি সম্ভব এখন? এই যে এই ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেন এইখান থেকে দেখেন আমার সব সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন ল্যাসো টুলটা ইউজ করতেছি এভাবে টেনে, আমি কিন্তু খুব সহজে ইউজ করতে পারতেছি। এটার জন্য সবচেয়ে বেটার হয়েছে এভাবে। দেখেন, এখান থেকে ধরে আমি এখানে আসলাম, সিলেক্ট, এখন ধরেন আমার এইটা করা দরকার, তাহলে আপনি আবার শিফট প্রেস করে এটা আসলেন, দেখেন এখান থেকে আপনার দরকার হয়েছে ধরেন এইটা সিলেক্ট করা, তাহলে শিফট প্রেস করে জাস্ট এই যে দেখাই দেবেন। তাহলে কি হচ্ছে, আমার এত অনেকগুলো শেপের ভিতরেও একটা পাশাপাশি আমি খুব সহজে এই শেপগুলোকে
সেটা আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে দেখি, এখানে আমি একটা শেপ নিলাম, শেপের কালারটা দিলাম হচ্ছে আপনার রেড। রেডের পরে আমি আবার একটা শেপ নিলাম, অল্টার প্রেস করে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। দেখেন ড্র্যাগ করে এনে ছেড়ে দিছি। এখন আমি এটার একটা কালার পরিবর্তন করে ধরেন এটাকে আমি ইয়েলো দিলাম, এটাকে আবার একটা কপি করলাম, এটার আমি একটা ডিফারেন্ট কালার দেবো, ধরেন এখান থেকে মানাবে যেরকম কালার রেড, আমি এটাকে ব্ল্যাক দিলাম। ওকে, এভাবে করে ধরেন আমি ফুলটাকে আমি সিলেক্ট করলাম, এই পুরোটাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে কপি করে বসায় যাই, অল্টার প্রেস করছি, আমি কিন্তু অনেকগুলো শেপ সিলেক্ট করে নিয়েছি, অল্টার প্রেস করে ধরে কপি করে বসিয়ে যাবে এভাবে। হ্যাঁ, বসালাম, বসে এভাবে আমি কালারটা নিয়ে নিয়েছি। এখন আপনার কাছে মনে হয়েছে যে ইয়েলো কালারটা ভাল লাগতেছে না বা ব্ল্যাক কালারটা ভাল লাগতেছে না, হ্যাঁ, আপনি ব্ল্যাক কালারটা পরিবর্তন করতে চান। এখন আপনাকে কি করতে হবে, এই ব্ল্যাক ধরলাম, এরপরে আবার এই শিফট প্রেস করে আমি যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার শুধু রেডটাই সিলেক্ট হয়েছে, দেখেন রেড। আমি আবার ব্যাকে যাই, তাহলে আপনাকে অনেক টাইম দিতে হয়েছে। কি হয়েছে, প্রথম এটাকে সিলেক্ট করছেন, এরপরে আবার শিফট প্রেস করে রেডের উপরে ক্লিক করে যাচ্ছেন, রেডটাই সিলেক্ট হয়েছে। অনেক সময়ের ব্যাপার, কিন্তু এটা আবার অনেক সময় না, কিন্তু তার থেকে আপনি সহজভাবে পারতেছেন কিভাবে। ম্যাজিক ওয়ান টুলে যাবেন, এখন যদি আমি রেডের উপরে ক্লিক করি, রেড যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে শুধু এক ক্লিকে। দেখেন আমাদের রেড সব সিলেক্ট। আপনি এখন ধরেন এটার কালারটা চেঞ্জ করবেন, আপনি ইয়েলোটা চেঞ্জ করবেন, ম্যাজিক ওয়ান টুলে যান, ইয়েলোর উপরে ক্লিক করেন, দেখেন ইয়েলো কালার যা আছে সেগুলোই শুধু সিলেক্টেড। ইয়েলোর কালারটা চেঞ্জ করার জন্য ধরেন আপনি এখানে একটা পিঙ্ক দিবেন, আপনি এই যে পিঙ্ক কালারটা সিলেক্ট করেন, দেখেন ইয়েলোর সব চেঞ্জ হচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু সিলেক্ট হয় নাই। এটা আমি সাপোজ দেখাইলাম। এভাবে আমাদের আসলে বিশেষ করে ইমেজ ট্রেসের ক্ষেত্রে বা আদার্স অনেক ক্ষেত্রেই এই টুলসটা খুব ভালোভাবে কাজ করবে, প্রয়োজন পড়বে কাজের ক্ষেত্রে। সিলেক্ট করতে পারছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার, তাই না? আমরা এটাকে ফিরে আনি, কন্ট্রোল জেড। দেখেন এটি কিন্তু পুরো ভেক্টর। হ্যাঁ, আমি এখান থেকে ধরেন আপনি নিজেই এটা নিয়ে কাজ করতেছেন, এখানে আমার যে যে কালার গুলো আছে সেই কালার গুলোকে আমরা একটু পিক করব কিভাবে, আমাদের ফটোশপের থেকেও ইলাস্ট্রেটর অনেক সহজভাবে আমরা এই কালারটাকে পিক করতে পারবো। ধরেন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই শেপের কালারটা চাচ্ছি যে এখানে যে ফ্লাওয়ারের কালার আছে এই কালারটাকে আমরা চুজ করতে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই যে আইড্রপার, আমরা ফটোশপে পাইছিলাম আইড্রপার, সেম ভাবে আমরা ইলাস্ট্রেটর আইড্রপার টুলটা পাচ্ছি, এটা আপনি আই প্রেস করলেও চলে আসবে। এখন ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই আমার এটার কালারটা কিন্তু চলে আসছে, এখানকার কালারটা। তো সেম ভাবে আমি এখানে আইড্রপার দিয়ে কালারগুলোকে নিয়ে যাচ্ছি। কিবোর্ডে হচ্ছে আপনি আই প্রেস করলে আইড্রপারটা পাবেন, কিবোর্ডে আই প্রেস করে আমি যে যে কালারগুলো এখান থেকে পিক করব, ধরেন এইখান থেকে এইটা, সরি, আগে এই শেপটা সিলেক্ট করলাম, আইড্রপার থেকে এটাকে সিলেক্ট করলাম, এখন আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার অবস্থায় আমি যদি ধরেন এখানে কি আছে, হোয়াইটটা আমরা না নিই, সাপোজ ধরেন এটাকে নিই, এখন আমরা পুরো কালারটাকে নিয়ে নিই। এখন দেখেন আপনি খুব সহজে, আমরা এই কালারটাকে একটু নিই, এই কালারটা আমরা এটাকে আনগ্রুপ করে ফেলি, গ্রুপ আনগ্রুপের বিষয়টা এখন আসতেছে না। দেখেন ম্যাজিক ওয়ান টুলে আমরা যখন আসছি, এখন যদি আমি এই রেডের উপরে ক্লিক করি, কি হচ্ছে দেখেন এই রেড যত কালার আছে শুধু অতটুকুই সিলেক্ট হয়েছে।
দেখছেন শুধু অতটুকুই আমার সিলেক্ট করে নিছে। এখন আমি যদি এই কালারটার উপরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি প্রেস করি, দেখেন শুধু এই যে গাছের পাতা যেগুলো আছে সেগুলোই সিলেক্ট হয়েছে। তাহলে আমরা যেখানে অনেক কমপ্লেক্স পাতা থাকবে, অনেক পাতা থাকবে, সেই জায়গাগুলোকে সিলেক্ট করার ক্ষেত্রে খুব সহজে আমরা এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারবো, যেটা আমরা আগে স্বাভাবিকভাবে দেখছিলাম। এখন আমরা এটাকে আরো বিস্তারিত দেখলাম। এখন যদি আবার ধরেন ম্যাজিক ওয়ান টুলে গেলাম, এই টুলের উপরে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আবার সেম ভাবে আমার সরি ম্যাজিক ওয়ান টুলে গেলাম, এটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে, আমার এটা সিলেক্ট হচ্ছে। দেখেন এখন বাকি আছে কোনটা, এইটা। তাও এটার উপরে ক্লিক করলে আমার সবকিছুই, আমি কালারটাকে কিন্তু আলাদা করে ফেলতে পারতেছি। এখানে আমি ডকুমেন্ট নিলাম, একটা রাউন্ড শেপ নিলাম, এখানে দেখা যাচ্ছে না কারণ কি ইয়েলো কালার, আর পাশে এটা কি স্ট্রোক, স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম। এখানে আমি একাধিক শেপ নেই, ব্ল্যাক, ব্লু, রেড, আমরা যেহেতু ফটো ইলাস্ট্রেটরে কোনো লেয়ার কন্ট্রোল করতে পারতেছি, মানে লেয়ার নিয়ে কাজ করতেছি না, আমরা সহজেই এটা এখানে কন্ট্রোল করতে পারবো। কিভাবে সেটা দেখেন, আমরা যদি লেয়ারে যাই, এখানে একটা লেয়ারের ভিতরে বাকিগুলো কি সাব লেয়ার হিসেবে সব আছে, তাই না? আমরা যদি চোখ বন্ধ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলা আছে। এখন আপনার এখানে এসে লেয়ার প্যানেলে এসে এটাকে পরিবর্তন করা খুব কঠিন। কঠিন বলতে আপনি তো এখানে অত সময় দিবেন না, তার থেকে আমাদের হাতে আরো সহজ অপশন আছে। সেই অপশনটা কি? এটাকে বলে ইলাস্ট্রেটরের ভাষায় অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, আমরা যদি এইগুলোকে সিলেক্ট করা অবস্থায় দেখেন রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা এখানে একটা অপশন পাচ্ছি অ্যারেঞ্জমেন্ট। দেখেন এই আমি ব্ল্যাক শেপের উপরে সরি, আমি একবারে ইটায় থাকি, ইয়েলোটায়, ইয়েলোটা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করি, এখানে একটা অপশন আছে কি অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্টে আবার চারটা অপশন আছে, দেখেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট যদি আমি চুজ করি তাহলে আমার এই ইয়েলো শিপটা একবারে সবার উপরে চলে আসবে। আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে এক ধাপ উপরে চলে আসবে। আমি প্রথম হচ্ছে ব্রিং টু ফ্রন্ট ক্লিক করি, দেখেন ব্রিং টু ফ্রন্ট সবার উপরে চলে আসছে এই শেপটা। এবারে যদি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আবার ইয়েলোটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট সরি ব্রিং টু ফরওয়ার্ড দেই, তাহলে হচ্ছে এক ধাপ উপরে আসবে। দেখেন এই যে নীলের উপরে ভেদ করে এক ধাপ উপরে আসছে, আবার রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, আবার একটা ধাপ উপরে আসছে। তাহলে এক ধাপ উপরে আনার জন্য হয়েছে ব্রিং টু ফরওয়ার্ড। আর একবারে যদি আনতে চান তাহলে হলো ব্রিং টু কি, একবার আনতে চাইলে হলো ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট একবারে উপরে চলে আসছে। এরপরে যে চারটা অপশন আছে অ্যারেঞ্জ থেকে, দেখেন এটা হলো সেন্ড টু ব্যাকওয়ার্ড আর এটা হলো সেন্ড টু ব্যাক। আমি যদি সেন্ড টু ব্যাকে প্রেস করি তাহলে এটা সবার নিচে চলে যাবে। দেখেন আবার সেন্ড টু ব্যাকে সবার নিচে চলে গেছে। এখন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে আসি, এখান থেকে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে যদি আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড দেই তাহলে এক ধাপ করে পিছনে যাবে। যেভাবে ঠিক আমাদের ব্রিং টু ফরওয়ার্ডে এক ধাপ করে উপরে আসছিল, আর এখানে এসে এক ধাপ করে পিছনে যাবে হয়েছে কিসের মাধ্যমে, এই ব্রিং টু ফর ব্যাকওয়ার্ডের মাধ্যমে। আমি যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে দেখেন এক ধাপ করে নিচে যাচ্ছে, এক ধাপ করে নিচে যাবে। এটাকে আমরা আর একটা অপশনের মাধ্যমে পারবো, সেটা হচ্ছে আমরা
ফটোশপে লেয়ার অ্যারেঞ্জের জন্য যে জিনিসটা ইউজ করতাম, কি জিনিস ইউজ করতাম? থার্ড ব্র্যাকেট লেফটে হয়েছে কি নিচে যাবে, আর থার্ড ব্র্যাকেট রাইটে হয়েছে কি উপরে উঠবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট লেফট যদি আমরা প্রেস করি, এই দেখেন নিচে যাচ্ছে। আবার থার্ড ব্র্যাকেট যদি আমরা রাইট প্রেস করি কন্ট্রোল ধরে, তাহলে এটা উপরে আসবে। লেফটে পিছনে যাবে, রাইট হয়েছে উপরে উঠবে। এটাকে বলা হচ্ছে আপনার অ্যারেঞ্জমেন্ট। এভাবে আমরা অ্যারেঞ্জমেন্টের কাজগুলো করব। কারণ আমাদের অনেক লেয়ার গুলো নিয়ে যখন কাজ করতে হবে, তখন তো আমাদের এইখানে এইগুলো সামলাতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এটাকে উপরে নিচে তোলা এই বিষয়গুলো পাবো। এর বাইরে আমরা এটাকে অন্য এক জায়গায় পাইতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট থেকে দেখেন এই যে অ্যারেঞ্জ অপশনটা আছে। সাধারণত এইখানে এসে এত খোঁজার দরকার নাই, আমরা এখান থেকে মূলত বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাটটা ইউজ করব। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট উপরে উঠবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট নিচে নামবে। আপনি যে শেপটাকে করতে চান সেই শেপটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এর বাইরে আমরা এটা অবজেক্ট থেকে পাচ্ছি। অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এই যে ব্রিং টু ফ্রন্ট দিলে এটা উপরে চলে আসছে। আমরা সাধারণত এই জায়গাটায় যাব না এত ঝামেলায়, আমরা যেহেতু এইখানে রাইট বাটন ক্লিক করেও পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের শর্টকাট আছে, তো এইখান থেকেই আমরা মূলত ইউজ করব। এটা হলো অ্যারেঞ্জমেন্টের বিষয়। আমরা মনে হয় নতুন কোনো টপিকে না যাওয়াই ভালো, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।